হাটে মাঠে ঘাটে মানুষের পিটুনি খেয়ে ডক্টর ইউনূসকে পালাতে হবে। কারণ ডক্টর ইউনূস গত 16 মাস সময়ে 14 মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোনো স্বপ্ন, এমন কোনো বাস্তবতা এনে দিতে পারেনি যাতে করে মানুষ আগামী দিন ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখতে পারে। ইলিশ ডিপ্লোমেসি আপনারা দেখেছেন, সাম্প্রতিক 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কোথায়? ভারতে। তো আপনারা একটা প্রবাদ শুনেছেন যে গরু মেরে জুতো দান। এই কথাটি যদি বোঝেন, দেখবেন বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতা আসার পর ভারতের ভূখণ্ড দখল করে ফেলা, চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা, ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে চা খাওয়ানো, নাস্তা খাওয়ানো, মৌলবাদী গোষ্ঠীকে আশকারা দিয়ে মাথায় তুলে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিষোদ্গান নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ধ মৌলবাদীরা করে, সেটা ডক্টর ইউনূসের হাত ধরে তার সেলাসামুন্ডারাই করছে। আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে। এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন? ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর ইউনূস। কেন সমঝোতা চাচ্ছেন? কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি, সেই মাটি সরে গেছে। এখন তিনি শূন্যে দাঁড়িয়ে আছেন। বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে। তাদের কর্মে, কাজে, কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর ইউনূস নিরপেক্ষ নয়। তারপর জামায়াতে ইসলামীও আজকাল ইউনূসের বিরুদ্ধে কথা বলছে। জামায়াতে ইসলামীর কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন, কারণ জামায়াতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল। তো এখন মুনাফেকেরা কি বলল আবার কি বলল না, এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না। কারণ আমি যে এত বড় একটা কথা বললাম যে জামায়াতে ইসলামী একটা মুনাফেকের দল, এটার তো একটা জাস্টিফিকেশন দরকার। এই জাস্টিফিকেশনটা কি হয় দেখেন, জামায়াতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং সেটা আমরা জালেমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই। তো দেখেন 1971 সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি। পাকিস্তানে একটা ইটা মারার সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি। ভূখণ্ডগতভাবে আমরা অনেক দূরে। পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতের অন্ধকারে স্টেন গান, মেশিন গান এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে 26শে মার্চের কালো রাত্রিতে। তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন মজলুমকে আর জালিমকে, বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করত, তার প্রত্যুত্তরে যদি পাকিস্তান এসে হামলা করত, তাহলে আমরা জালেম হতে পারতাম। কিন্তু সেদিন জালেম হয়েছে কারা? পাকিস্তান। এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য, এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামী, আল বদর, আল শামস এবং রাজাকার, শান্তি কমিটি, এইরকম অসংখ্য পন্থ তৈরি করে, ছোট ছোট পন্থ তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে। তাহলে আপনারা দেখেন, যাদের মুখের কথা হচ্ছে আমরা মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মজলুমের বিপক্ষে। তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে, প্রতিশ্রুতি দেয়, মানুষের কাছে ওয়াদা দেয়, সেটা ভঙ্গ করে। সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফেক। তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই। এটা ডক্টর ইউনূসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি, আমি বলবো নাই, পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নেব। তাই বলছি, তো এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে এখন ডক্টর ইউনূসের পক্ষে আছেটাকে? এই এনসিপি, যাদের জনসমর্থন 2%-এরও নিচে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল। তরুণদের মধ্যে যদি তাদের এত
নিম্নমানের মানে গ্রহণযোগ্যতা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলি কামিন, দিনমজুর, ঠেলা গাড়ি, রিক্সা চালক, এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা ভাইরা আছেন, তাদের সমর্থন তারা কতটা পাবে? তাই বলছি, ডক্টর ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, অর্থনীতি ধসে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, আইন বলে কোনো কিছু নেই, মবের রাজত্ব যেটাকে বোঝায় সেই রাজত্বই কিন্তু ডক্টর ইউনূস টিকে আছে। তার যে মব সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী হাসনাত, সার্জিস, এরা এখন আর ডাক দিলে মানুষ আসে না। কেন আসে না? পাটোয়ারিরা ডাক দিলে এখন আর মানুষ আসে না, কারণ মানুষ বুঝতে পেরেছে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এক সেট রাজনীতিবিদকে বাদ দিয়ে নতুন আরেক সেট রাজনীতিবিদ তৈরি করার জন্য, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি, চামারি, বাটপারি, লুণ্ঠন, দর্শন এবং বাংলাদেশকে কুক্ষিগতকরণ। তাই বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস, চাঁদাবাজ, এই দুর্নীতিবাজদের সাথে এখন নেই। তাহলে ডক্টর ইউনূস এখন কি করবেন? কোথায় যাবেন? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, যদিও ডিপ স্টেটের এজেন্ডা আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর ইউনূসের সাথে এইসব নিয়ে তেমন মাথা কামাচ্ছেন না, যার কারণে এখন ডক্টর ইউনূস আমেরিকা তো পাত্তা পাচ্ছেন না, ঘরের ভিতরেও তার কোনো নিশ্চয়তা, নিরাপত্তা নেই। তাহলে কি করবেন? যাবেন কোথায়? সেই জন্য তিনি এখন ভেবেছেন, বাসুরের নাম তো মুখে লওয়া যায় না, ভারতকে খুশি করতে হবে। ভারতের সাথে একটা নেগোসিয়েশন করে, ভারতের সাথে একটি আলাপ আলোচনা করে যদি ভারতকে বোঝানো যায়, তাহলে হয়তো তার একটা সেফ এক্সিট হবে। না হয় হাটে মাঠে ঘাটে মানুষের পিটুনি খেয়ে ডক্টর ইউনূসকে পালাতে হবে। কারণ ডক্টর ইউনূস গত 16 মাস সময়ে, 14 মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোনো স্বপ্ন, এমন কোনো বাস্তবতা এনে দিতে পারেনি যাতে করে মানুষ আগামী দিন ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখতে পারে। একটি নির্বাচন সামনে, নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হয়, এখন মনে করেন সেপ্টেম্বরের মাঝামাঝি, আর যদি ফেব্রুয়ারির মাঝামাঝি হয়, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5টি মাস। যে 16 মাসে 15 মাসে কিছু করতে পারেনি, তিনি আর মাত্র 5 মাসে দুনিয়ায় উল্টায় ফেলবেন, এটা কোনো মানুষ বিশ্বাস করে না। সুতরাং ডক্টর ইউনূস যে নির্বাচন করতে পারবে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করতে গিয়ে 11,000 ভোটারের ধরেন 70 ভাগ যদি ভোট কাস্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো 8,000 ভোট কাস্ট হয়েছে। এই 8,000 ভোট গুনতে 3 দিন সময় লেগেছে এবং অন্যান্য দল এটাকে প্রত্যাখ্যান করেছে। তার মানে ডক্টর ইউনূসের কোনো কিছুতেই এখন আর অবস্থান নেই। এই যে পদ্মার ওপারে ভাঙাতে নির্বাচনী আসন পুনর্বিন্যাস করেছেন, এটা নিয়ে জনগণ যে মানে উন্মত্ত হয়ে উঠেছে। সেখানে দেখেন জামাতের লোক, বিএনপির লোকও আছে। আপনি খুঁজছেন কি? খুঁজছেন হলো পেশিবাদের দোসর। বাংলাদেশে না, দক্ষিণ পূর্ব এশিয়াতে যেই সব দেশ আছে, ডক্টর ইউনূসের চাইতে, ডক্টর ইউনূসের সরকারের চাইতে বড় পেশিবাদী সরকার আর কখনো কি কেউ দেখেছে? ডক্টর কলিমুল্লাহ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে, তাকে জেলে নেওয়া হয়েছে। শহীদুল হক নামে একজন সচিব কথা বলতেন, তাকে জেলে নেওয়া হয়েছে। সাব্বির নামে একটা ছেলে খুব ভালো ভিডিও করতেন, তাকে জেলে নেওয়া হয়েছে। তারপর এইরকম ভাবে যারা যারা ডক্টর ইউনূসের বিরোধী, তাদেরকে নানাভাবে শায়েস্তা করার চেষ্টা হচ্ছে। গোলাম মাওলা রনি আজকে একটা করে যদি সরকারের বিরুদ্ধে হয়, কালকে একটা আবার সরকারের পক্ষে করে, মানে সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। তিনিও তো দান্দায় আছেন, মানে তারও তো একটা দান্দা থাকতে হবে, সব মানুষেরই থাকে, থাকাটা স্বাভাবিক, বেঁচে তো থাকতে হবে। ওই দান্দাটা উনি করছেন বাংলাদেশে বসে। আমরা নিরাপদে আছি দেশের বাইরে থাকার কারণে, কিন্তু তিনি যেখানে সংগ্রামটি করছেন সেটি একটু হার্ড গ্রাউন্ড। সুতরাং তিনি আজকে একটা বলেন, কালকে আরেকটা বলেন, মানে 180 ডিগ্রি ঘুরে যান। তো এইভাবে তিনি বেঁচে আছেন। মাসুদ কামালও কয়েকবার থ্রেটের মধ্যে পড়েছেন। বিএনপি নেতা, মুক্তিযোদ্ধা, আপনারা দেখেছেন তাকে, অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিভাবে হেনস্থা করা হয়েছে। সরকারের বাহিনী কি এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে যারা অপমান করেছে, নাজেহাল করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে?
নেইনি। এটা কি পাবলিক নিউসেন্স হয় না? এটা কি প্রাইভেট নিউসেন্স হয় না? এটা কি একটা মানুষের উপরে আঘাত হয় না, অপমান করা হয় না, তার উপরে অ্যাসল্ট হয় না? এবং তাকে যেভাবে হুমকি দিয়েছে তাদের কোনো বিচার হয়নি। তারপর ৭১ মঞ্চের পান্নাকে ধরে নিয়ে গেছে। ৭১ মঞ্চের লতিফ সিদ্দিকী তাকে ধরে নিয়ে গেছে। মাঝে মাঝে কথা বলতেন আমার শিক্ষক শেখ কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাকেও জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। তার মানে হচ্ছে কি, আপনি যদি পেশিবাদ দেখেন, শেখ হাসিনার 15 বছরকে আপনি ইউনূসের এই 15 মাসের সাথে তুলনা করেন, আপনি দেখবেন শেখ হাসিনার স্কোর আর ইউনূসের স্কোর অনেক ডিফারেন্স। অর্থাৎ শেখ হাসিনা পেশিবাদ কাকে বলে এটা ডক্টর ইউনূসের কাছ থেকে শিখতে হবে। এবং এই জন্য বলছি যে আপনি কথা বলতে পারবেন না, সবগুলা পত্রিকা মিডিয়া দখল করে নেওয়া হয়েছে, নিয়ে সরকারের কথার বাইরে, সরকারের চিন্তার বাইরে কোনো কিছু করার মুক্ত বুদ্ধির কোনো স্থান বাংলাদেশে আর নেই। তাহলে আপনি এই যে পেশিবাদ বলছেন, মূলত পেশিবাদ কথাটা বলতে বলতে এই পেশিবাদটাকেই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। এখন ভারত তো আপনাকে রক্ষা করবে এটা আমি বিশ্বাস করি না। কেন করি না? আপনি যত ইলিশে দেন, আপনি যত গুড় খেজুরে পাঠান, ডক্টর ইউনূস আপনার চরিত্র, আপনার চিন্তা, আপনার মিশন তারা বুঝেছে। আপনি দক্ষিণ পূর্ব এশিয়াকে একটা জাহান্নাম বানানোর চেষ্টা করছেন। এমনিতেই দক্ষিণ পূর্ব এশিয়া নানান সমস্যায় জর্জরিত। দক্ষিণ পূর্ব এশিয়া বলতে সার্ক অঞ্চলটাকে যদি আপনি বোঝেন, সেটা এক্সটেনশন হয়েছে মিয়ানমার এবং আফগানিস্তান নিয়ে। আফগানিস্তান জর্জরিত, পাকিস্তান গত 70-80 বছর থেকে তারা জর্জরিত, তারা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি, দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি একটা দেশ আফগানিস্তান, পাকিস্তান। তারপরে মিয়ানমার 40 বছর থেকে যুদ্ধাবস্থার মতো, গৃহযুদ্ধের মতো চলছেই। সাম্প্রতিক এই শান্তিপ্রিয় দেশ নেপাল, সেখানেও সহিংসতায় মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা। আর বাংলাদেশ, এটা কিন্তু একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, জাহান্নাম বানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কারা রইল? কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও অনেক ঝামেলা গেল, এখন তারা চেষ্টা করছে নিচে নেমে আসার, একটা স্বাভাবিক জীবনে আসার। শুধুমাত্র ভুটান রইল, আর রইল মালদ্বীপ এবং ইন্ডিয়া। তো মালদ্বীপকে হিসাব করে লাভ নেই, ছোট ছোট কয়েকটা দ্বীপ, আর ভুটান তাও ছোট একটি দ্বীপ না, একটি পাহাড়ি রাষ্ট্র। এই ভুটান আর ইন্ডিয়া, শুধুমাত্র ইন্ডিয়াই তার গণতন্ত্রের জোরে, অসাম্প্রদায়িকতার জোরে, সাংস্কৃতিক বন্ধনের জোরে এবং ডেমোক্রেটিক হেরিটেজের কারণে ভারত কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার প্রগ্রেস হচ্ছে, তার মানুষের জীবন উন্নত হচ্ছে এবং তারা আস্তে আস্তে আধুনিক রাষ্ট্রের দিকে হাঁটতে শুরু করেছে। এই ভারতের সাথে ডক্টর ইউনূসের চিরশত্রুতা। এখন ডক্টর ইউনূসের বাতি নিবু, তাই তিনি চেষ্টা করছেন যে ভারতের সাথে যদি একটা সমঝোতা করে ভিসাটা চালু করা যায়, মানুষকে দেখানো যায় যে আমরা তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেছি, আমরা এখন আর পাকিস্তান প্রেমী না। কারণ পাকিস্তান প্রেমী বলতে বলতে, পাকিস্তানের এই গান গাইতে গাইতে ডক্টর ইউনূসের এমন অবস্থা হয়েছে, এখন ডক্টর ইউনূস কি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ পাকিস্তানের উপদেষ্টা নাকি বাংলাদেশের উপদেষ্টা, এটাই মানুষ ভুলে গেছে। তাই ডক্টর ইউনূস এখন তার চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। যতই চেষ্টা করেন, ডিসেম্বরের পরে আপনি আর থাকতে পারবেন না। বিএনপির সহযোগিতায়, সেনা সমর্থনে নতুন সরকার আসবে, যারা একটি ক্রেডিবল নির্বাচন এই দেশে করবে। আপনার পক্ষে নির্বাচন কেন? আপনার পক্ষে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করার যোগ্যতাও আপনার নেই, আপনি পারবেন না। আপনার এই সন্ত্রাস বাহিনী, এই চাঁদাবাজ বাহিনী, এই নাসি বাহিনী দিয়া আপনি বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর এবং স্থিতিশীলার দিকে নিতে পারবেন না। তাই আসুন, যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ুন, তা না হলে আপনার পরিণতি এই দেশে ইতিহাস হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সবচেয়ে বড় যে বাহিনীটি, বাংলাদেশ পুলিশ বাহিনী। ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ দখলদার সরকার কি এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে চান? এমন প্রশ্ন দানা বেঁধে উঠেছে পুলিশের মধ্যে।
সুযোগ সুবিধা লাভ করা, অর্থলিপ্সু সীমিত সংখ্যক পুলিশ সদস্য ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা মনে করেন এই সরকার পুলিশের উপর বিশ্বাস করে না, পুলিশের উপর তাদের আস্থা নাই, এজন্য পুলিশকে তারা বিলুপ্ত করে দিতে চাচ্ছে। যে কোনো একটা অজুহাতে তারা পুলিশ বাহিনীকেই বিলুপ্ত করে দিতে পারে। এভাবেই তারা সংশয়ের কথা প্রকাশ করেছেন। একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রিটায়ারমেন্টে গেছেন এবং দুইজন ডিআইজি র্যাঙ্কের রিটায়ার্ড অফিসারদের সঙ্গে কথা হয়েছে। তাদের পর্যালোচনায় এই সরকার কোনোভাবেই পুলিশের উপরে আর আস্থা রাখতে পারছেন না। 3,65,000 মানুষকে গ্রেপ্তার করার পরেও পুলিশকে তারা আস্থায় নিতে পারছেন না এবং তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত স্বল্প সময়ে রাজনৈতিক কারণে 3.5 লাখের ঊর্ধ্বে মানুষকে গ্রেপ্তার করার রেকর্ড নেই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক কারণে অনেক গ্রেপ্তার হয়েছে, গণগ্রেপ্তারের অভিযোগও ছিল, কিন্তু এত সংখ্যক লোক এত স্বল্প সময়ে গ্রেপ্তারের রেকর্ড অতীতের কোনো সরকারে নাই, যেটা বর্তমান সরকার করেছে। এতদ সত্ত্বেও এই সরকার কোনোভাবে পুলিশের উপর আর আস্থা রাখতে পারছেন না। সে কারণে পুলিশের আইজিপি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এনে বসানো হচ্ছে, তার কাজে সন্তুষ্ট না হলে আরেকজন অবসরপ্রাপ্তকে এনে বসানো হচ্ছে। ঢাকার ডিএমপি কমিশনার পদে অবসরপ্রাপ্তদের এনে এভাবে বিভিন্ন জায়গায় অবসরে যাওয়া অথবা বিভিন্ন সময় যারা অথর্ব, অযোগ্য, দুর্নীতিবাজ অথবা অনৈতিকতার সঙ্গে জড়িত, সে কারণে তাদের ভালো পদায়ন হয়নি, তাদেরকে এনে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। এমনকি এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের সম র্যাঙ্কের পোস্টে বসানো হচ্ছে ডিআইজি র্যাঙ্কের কর্মকর্তাদের। যে কোনো মূল্যে সরকারের আজ্ঞাবহ অনুগত ব্যক্তিদের বসিয়েও পুলিশ প্রশাসন দিয়ে যে স্টিম রোলার চালানো, সেটা চালাবার পরেও সন্তোষ নেই তাদের ভিতরে। সম্প্রতি 9 জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। এর পূর্বে কর্মকর্তা পর্যায়ে প্রায় 55 জন এবং অন্যান্য পর্যায়ে মিলে কয়েকশো পুলিশ কর্মকর্তাদেরকে অবসরে পাঠানো হয়েছে এবং সেটা বাধ্যতামূলক অবসরে। চাকরিচ্যুত করা হয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তাদেরকে। গ্রেপ্তার হয়ে আছেন 2 জন ইন্সপেক্টর জেনারেল, তার ভিতর একজনাকে মূলা ঝুলিয়ে তাকে মাফ করে দেওয়া হবে, এই কারণে তাকে রাজসাক্ষী করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের 2 জন সাবেক কমিশনার, একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ র্যাঙ্কের অনেক পুলিশ কর্মকর্তারা জেলের ভিতর রয়েছেন। এই পুলিশের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে, একাধিক সচিব জেলখানায় আছেন। অর্থাৎ পুলিশ রিলেটেড যারা, তাদের উপর যে স্টিম রোলারটা চলতেছে, এত কিছু চালাবার পরেও সন্তুষ্টি নেই। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে, পুলিশ যদি সত্যি সত্যি কাজ করে তাহলে ঢাকায় আওয়ামী লীগের এত মিছিল হয় কিভাবে? এবং যেখানে ব্যস্ততম এলাকা সেই সব জায়গায় মিছিল হচ্ছে এবং গোপনে বা ভরে না, প্রকাশ্য দিবালোকে মিছিল হচ্ছে এবং মিছিলে 5, 10, 20 জন, 50 জন না, শত শত মানুষ মিছিল করছে এবং সেই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাহলে পুলিশ নিশ্চয়ই ওই মিছিলকারীদের পক্ষে। এমন সন্দেহের দানা বেঁধেছে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের ভিতরে। তারা মনে করছেন যে এই পুলিশ কার্যত এই মিছিলকারীদের সাহায্য করছে, সাহায্য না করলে মিছিলকারীরা প্রকাশ্যে বিশাল বিশাল মিছিল করতে পারে না। ঢাকার শ্যামলীতে একটা বড় মিছিল হয়েছে, সেখানে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়, তাদেরকে নাকি মিছিলকারীরা ছাড়িয়ে নিয়েছে। তাহলে এটা কেন হলো? পুলিশ কেন তাদের ধরে রাখতে পারলো না? এটা নিয়ে তীব্র ক্ষোভ ইউনূস এবং তার কিচেন ক্যাবিনেটের ভিতরে। আর তারা বলছে এই যারা মিছিল করেছে তারা এমনভাবে হামলা করেছে যে আমাদের জীবন বাঁচাতে তাদের ছেড়ে দিতে হয়েছে। কোনো কিছুতেই এখন তারা আর সন্তুষ্ট না পুলিশের উপরে। সে কারণে পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ নামক অথবা পুলিশ মিলিশিয়া নামক নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব বেশ পূর্বে করা হয়েছে।
টার্গেটটা হলো পুলিশের প্যারালাল একটা বাহিনী করে ধীরে ধীরে এই পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া। নতুন করে আবার একটা পদক্ষেপ নিয়েছে এএসআই, অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর পদে সরাসরি রিক্রুট করা হবে। এই পোস্টে অতীতে কনস্টেবল থেকে পদোন্নতি পরীক্ষার মধ্য থেকে নেওয়া হতো, অর্থাৎ যারা কনস্টেবলে ঢুকেছে তারা এএসআই হতে পারত, পরে এসআই, তারপর যোগ্যতা থাকলে ইন্সপেক্টর, এভাবে অনেক বড় পদে অনেকে যেতে পারত। এখন এদের কারোর উপর আস্থা নাই। এএসআই নামক পদ দিয়ে এই সরকারের অনুগত জামাত বিএনপি মনা বিশাল সংখ্যক লোককে ঢোকানো হবে, তড়িঘড়ি করে তাদের প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর পূর্বে যারা রিক্রুট হয়েছিল আওয়ামী লীগ আমলে বা তার পূর্বে সরকার আমলে তাদের সবাইকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে রিপ্লেস করা হবে এই নতুন ফর্মুলার এএসআই রিক্রুটের মাধ্যমে, যাদেরকে নেওয়া হবে তাদের ভিতর থেকে। এই ঘটনায় পুলিশের কনস্টেবল যারা লেখাপড়া জানে, অনেক কনস্টেবল আছে যারা এমএ পাস, বিএ পাস, কেউ ইঞ্জিনিয়ারিং পাস, এমনও আছে, তারা তার যোগ্যতায় প্রমোশন নিতে পারত। এএসআই রিক্রুট হলে তাদের আর প্রমোশনের কোনো জায়গা থাকবে না। অতি সম্প্রতি একজন ড্রাইভার থেকে উপসহকারী প্রকৌশল পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যা ইতিহাসে রেকর্ড ব্রেক করেছে। এখন কনস্টেবলের শত শত হাজার হাজার কনস্টেবলরা পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে এএসআই হতে পারত, সে পথ ও রুদ্ধ করে দেওয়া হবে। এর পরবর্তীতে নানা অজুহাতে ধীরে ধীরে পূর্বের রিক্রুট অফিসারদের সরিয়ে দেওয়া হবে। এই পরিকল্পনায় পুলিশের ভিতরে দানা বেঁধে উঠেছে সন্দেহ যে যারা আমাদের সহকর্মীদের হত্যা করে যাত্রাবাড়ি, উত্তরা, সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখেছে, থানার দরজা আটকে দিয়ে পুড়িয়ে মেরেছে, গর্ভবতী নারী পুলিশ সদস্যকে নির্মমভাবে পুড়িয়ে মেরেছে, নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া হাজার হাজার পুলিশের হত্যাকাণ্ডের বিচার হবে না, এই সিদ্ধান্ত যে সরকার দিয়েছে, সেই সরকার তো পুলিশ খুনি সরকার। এরা শুধু সাধারণ নাগরিকদের খুন করছে, আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠনের লোকদের খুন করছে তা না, এরা তো পুলিশ খুনি সরকার। পুলিশের লোকদের খুন করেছে যারা, তারাই এখন ক্ষমতায়, এবং তারা আইন করে দিয়েছে পুলিশ খুনের কোনো বিচার হবে না। তাহলে পুলিশ খুনি যে সরকার, তাদের স্বার্থ সিদ্ধির জন্য প্রায় 3.5 লক্ষ লোককে গ্রেপ্তার করে দেওয়ার পরেও পুলিশের উপর তারা আস্থা রাখতে পারছে না। তারা চাচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো অজুহাতে এই পুলিশ ডিপার্টমেন্টকে অকার্যকর করে হঠাৎ করে একদিন এটাকে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হবে। উদাহরণ হিসাবে তারা ব্যবহার করতে চাচ্ছে যে 75-এর 15 আগস্টের পরে রক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়েছিল, বিডিআর ঘটনার পরে, বিডিআর হত্যাকাণ্ডের পরে বিডিআরকে বিলুপ্ত করা হয়েছিল। এই পুলিশের উপর যেহেতু আস্থা নাই, পুলিশ ডিপার্টমেন্টকে অ্যাবলিস্ট করে দেওয়া হবে। যারা গোল্ডেন হ্যান্ডশেকের মতো রিটায়ারমেন্টে যেতে চাইবে, রিটায়ারমেন্টে দেওয়া হবে। যদি কারোর বিরুদ্ধে কোনো অলিগেশন থেকে থাকে, কোনো অভিযোগ থেকে থাকে, তাদেরকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেওয়া হবে না। অর্থাৎ আলটিমেটলি পুলিশ ডিপার্টমেন্টকে অ্যাবলিশ করার জন্য, এটাকে বিলুপ্ত করার জন্য একটি প্রচেষ্টা সরকার ভিতরে ভিতরে নিয়েছে, এটা পুলিশের সবাই জানতে পেরেছে। এ কারণে যারা ক্ষমতা লিপ্সু অথবা এই সরকার আমলে শনৈ শনৈ প্রমোশন পেয়েছেন, অথবা যারা কিছু অর্থ লিপ্সু, এইরকম অতি ক্ষুদ্র সংখ্যক একটা মহল ছাড়া সবাই এখন বুঝতে পেরেছে পূর্বের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার পুলিশের চাকরির মেয়াদ বৃদ্ধি করেছিল, তাদের বেতন প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল, তাদের অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছিল, তাদেরকে বিদেশে শান্তি রক্ষা মিশনে যাওয়ার ব্যবস্থা করেছিল। সকল সুযোগ সুবিধা দিয়ে পুলিশ ডিপার্টমেন্টকে যেভাবে মর্যাদার জায়গায় নিয়ে গেছিল, অতীতে কেউ নেয়নি। অথচ সেই সরকারের বিরুদ্ধে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমরা এতভাবে ব্যবহৃত হচ্ছি, তারপরে সরকারের সন্তুষ্টি নেই। তাহলে এই সরকারকে আর সাহায্য করার কি দরকার আছে? কেউ কেউ তো বলছেন মিছিল মিটিং করা মানুষের সাংবিধানিক অধিকার, তো একজন মানুষ মিছিল করবে, অতীতেও তো করেছে, তো মিছিল করলে আমরা তাদেরকে বাধা দেবো কেন? আমার কাছ তো আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেটা দেখা। তা যদি কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, খুন জখম, মারামারি, রাহাজানি,
ধর্ষণ, লুটতরাজ, ডাকাতি এগুলো না করে, তাহলে একজন মানুষ তার অধিকার নিয়ে রাস্তায় যদি জয় বাংলা বলে, জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, দেশ স্বাধীন হয়েছে তো জয় বাংলা বলে, কেউ যদি জয় বাংলা বলে আমরা সেখানে বাধা দেবো কেন? পুলিশ এখন ভেতরে ভেতরে ঘুরে দাঁড়াতে সিদ্ধান্ত নিচ্ছে, আর সরকার চাচ্ছে পুলিশকে বিলুপ্ত করে দিতে। এই প্রতিযোগিতা দৃশ্যমান হতে যাচ্ছে। পুলিশ হয়তো একটা সুশৃঙ্খল বাহিনী, প্রকাশ্যে তারা তাদের অভিমত ব্যক্ত করতে পারবে না, কিন্তু তাদের প্রত্যেকটা সদস্যের ভিতরে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে যে এই তো সেই সরকার, এই সরকারে যারা আছে এদের নেতৃত্বে, এদের সিদ্ধান্তেই তো আমাদের সহকর্মীদের খুন করা হয়েছিল, আমাদের সহকর্মীদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের সহকর্মীদেরকে মেরে উল্টোভাবে টাঙিয়ে রাখা হয়েছিল। এই নির্মম বিভৎস ঘটনা যারা ঘটিয়েছিল তারাই তো এই সরকারে, এবং সে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এই সিদ্ধান্ত যারা দিয়েছিল এরা তো সেই সরকার। এত বড় নির্মম পাষণ্ড খুনিদের পক্ষে আর কত নোংরামি করে, আর কত দালালি করে আমরা মানুষের সাংবিধানিক অধিকারের গলা টিপে ধরব? এই পরিস্থিতিতে সীমিত সংখ্যক ছাড়া আর কেউ কোন নাগরিকের ন্যায়সঙ্গত সাংবিধানিক বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতায় বাধা দেওয়ার পক্ষে আর নেই। সেনাবাহিনীর প্রতি তো আস্থাহীনতা ইউনূসের। আর পুলিশ এখন বুঝতে পেরেছে ধীরে ধীরে তাদেরকে নিঃশেষ যারা করতে চাচ্ছে এবং অতীতে যারা করেছে তাদের পক্ষে থাকা ঠিক হবে না। দেশে যারা সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছেন তাদের উদ্দেশ্যে এবং পুলিশের উদ্দেশ্যে আমার প্রাপ্ত তথ্যটা জানালাম। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলবো, আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা, অপরাধ দমনে কাজ করা। কোন মানুষের সাংবিধানিক অধিকার চর্চার ক্ষেত্রে বাধা দেওয়া আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। এমনকি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি কোনো অন্যায় আদেশ দেন সেই অন্যায় আদেশ প্রতিপালন করা আপনাদের দায়িত্ব না। আপনারা কি তাকিয়ে দেখেছেন? শহীদুল হক যখন আইজিপি ছিলেন তখন তো কোঠা বিরোধী আন্দোলন হয়নি। আসাদুজ্জামান মিন্টু মেট্রোপলিটন পুলিশ কমিশনার যখন ছিলেন তখন তো এই আন্দোলন ছিল না। এরকম আপনাদের অনেক কর্মকর্তারা যারা গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে, তারা কি নিজেরা কিছু করেছেন? তারা দায়িত্বে ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্বে। তৎকালীন আইন অনুযায়ী সরকারের নির্দেশ পালন করেছেন। সেই সময় যে মব মানুষ খুন করতে চেয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চেয়েছে, সেটা রক্ষা করার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আপনারা। নিজের থেকে কোনো অন্যায় অপরাধ কেউ করেনি। আর মানুষের জীবন এবং মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেই সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোথাও শক্তি প্রয়োগ করতে হয় সেটা বৈধভাবে করেছে, এটা অবৈধ না। অথচ আপনাদের কত সদস্য, কত কর্মকর্তারা মৃত্যুবরণ করেছেন, কারাগারে আছেন এবং চাকরিচ্যুত হচ্ছেন। এইরকম ভাবে জুলুমকারী সরকারের অন্যায় আদেশ কিন্তু আপনারা মানতে বাধ্য না। আইনসঙ্গতভাবেই আপনারা মানতে বাধ্য না। বিদ্রোহ করার দরকার নাই, কোনো অন্যায় আদেশ আপনারা মানবেন না। মনে রাখবেন, আপনাদের যারা খুন করেছে, আপনার স্বজনদের যারা খুনের বিচারের পথ বন্ধ করে দিয়েছে, আপনাদের সহকর্মীদের যারা কারাগারে আটকে রেখেছে, চাকরিচ্যুত করছে, ধীরে ধীরে আপনাদের সবাইকে বিদায় করবে। কাজে কোনো অন্যায় আদেশ প্রতিপালন করে জনগণের বিরাগ ভাজন হবেন না। চিরদিন একই রকম থাকে না। এই অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই। দেশে, দেশের বাইরে কোথাও তারা র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, সোয়াত বাহিনী, কুকুর বাহিনী ছাড়া বের হতে পারছে না। বুঝছেন না? তীব্র ক্ষোভ ব্রিটেনের রাজধানী লন্ডনে নজিরবিহীন জনসমাবেশ হয়েছে প্রবাসী বাঙালিদের। আমেরিকায় গেলে এই ইউনূস বাহিনীকে ধাওয়া খায়, লন্ডনে আসলে এখানে প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করে না। লন্ডনে তার উপদেষ্টা আসছে, নাজেহাল হয়েছে, দেশের ভিতরে কোথাও বের হতে পারে না। এইভাবে জনবিচ্ছিন্ন অবৈধ দখল
ক্ষমতা দখলকারীদের পক্ষে গিয়ে কোনো অন্যায় করবেন না। মানুষের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নের দাবিকে কোনোভাবে শক্তি প্রয়োগ করে ঠেকাবার চেষ্টা করবেন।